আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভ্রমণ পর্বে আমরা ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী, শিল্প সমৃদ্ধ এবং ইতিহাস খ্যাত জেলা নরসিংদীকে। ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। 1984 সালে নরসিংদীকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয়। জেলার আয়তন প্রায় 1150 বর্গ কিলোমিটার এবং 2022 সালের জনশুমারি অনুযায়ী এখানে প্রায় 25 লক্ষেরও বেশি মানুষের বসবাস। ভৌগোলিকভাবে নরসিংদীর উত্তরে কিশোরগঞ্জ, দক্ষিণে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত। মেঘনা, শীতলক্ষ্যা, পুরাতন ব্রহ্মপুত্র ও আড়িয়াল খাঁ নদ এই জেলার প্রকৃত ও অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে নরসিংদী জেলায় রয়েছে 6টি উপজেলা: নরসিংদী সদর, রায়পুরা, শিবপুর, মনোহরদী, বেলাবো এবং পলাশ। এছাড়া রয়েছে 6টি পৌরসভা এবং প্রায় 70টি ইউনিয়ন। জেলার সবচেয়ে বড় উপজেলা রায়পুরা এবং সবচেয়ে ছোট উপজেলা হচ্ছে পলাশ। নরসিংদীর অর্থনীতির প্রধান শক্তি কৃষি এবং বস্ত্রশিল্প। দেশের বিভিন্ন অঞ্চলে যে কাপড় সরবরাহ করা হয় তার একটি বড় অংশ আসে এই জেলা থেকে। বিশেষ করে তাঁত শিল্প, গার্মেন্টস সংশ্লিষ্ট ক্ষুদ্র শিল্প এবং কাপড়ের পাইকারি ব্যবসার জন্য নরসিংদীর আলাদা পরিচিতি রয়েছে। বহু মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এই শিল্পকে কেন্দ্র করে। কৃষিক্ষেত্র নরসিংদী সমৃদ্ধ। ধান, পাট, শাক সবজি, বিভিন্ন মৌসুমি ফল এবং বিশেষ করে লটকনের জন্য এই জেলার সুনাম দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। মৌসুমে দেশের বিভিন্ন বাজারে যে লটকন দেখা যায় তার উল্লেখযোগ্য অংশ আসে নরসিংদী থেকে। শিক্ষার ক্ষেত্রে জেলার অবদান কম নয়। এখানে রয়েছে অসংখ্য প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নরসিংদী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে নরসিংদীকে শুধু শিল্প বা কৃষির জেলা বললে ভুল হবে, কারণ এই জেলার মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। গবেষকদের মতে বাংলার প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে এই জেলার বেলাবো উপজেলার ওয়ারী বটেশ্বর এলাকায়। এই আবিষ্কার বাংলাদেশের ইতিহাস গবেষণা নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে এই জেলায় জন্ম নিয়েছেন বহু গুণী ব্যক্তি। সাহিত্য, সাংবাদিকতা, ধর্মীয় গবেষণা এবং সমাজ সংস্কারের ইতিহাসে যাদের অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নরসিংদীর আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো এর ব্যবসা বাণিজ্য। দেশের অন্যতম বৃহৎ কাপড়ের পাইকারি বাজার বাবুরহাট অবস্থিত এই জেলায়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসেন কাপড় ক্রয় বিক্রয়ের জন্য। ফলে নরসিংদী শুধু একটি জেলা নয়, এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রিয় দর্শক, আজকের এই ভ্রমণে আমরা শুধু একটি জেলা দেখব না, আমরা জানার চেষ্টা করব এর ইতিহাস, এর ঐতিহ্য, এর মানুষ, এর অর্থনীতি এবং এর সংস্কৃতিকে। আমরা ঘুরে দেখব প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় স্থাপত্য, ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক বিনোদন কেন্দ্র। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ধীরে ধীরে আমরা পৌঁছে যাব নরসিংদীর সেই সব স্থানে যেগুলো এই জেলাকে দেশের অন্যতম আকর্ষণীয় জেলা হিসেবে পরিচিত করেছে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের নরসিংদী ভ্রমণ। প্রিয় দর্শক, এখন আমরা এসেছি নরসিংদী জেলার ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে, যেখানে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তির সম্পর্কে যিনি বাংলা ভাষা, সাহিত্য এবং জ্ঞান চর্চার ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছেন। তার নাম হচ্ছে গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র সেন ছিলেন
ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি লেখক, অনুবাদক এবং গবেষক। তিনি জন্মগ্রহণ করেন 1835 সালে নরসিংদী অঞ্চলে। তার সবচেয়ে উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক অবদান হলো বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ কোরআন শরীফের অনুবাদ। যে সময় তিনি এই কাজটি করেন তখন এটি ছিল অত্যন্ত সাহসী এবং যুগান্তকারী উদ্যোগ, কারণ সেই সময় ধর্মীয় গ্রন্থ অনুবাদ করা ছিল একটি সংবেদনশীল বিষয়। তবুও তিনি জ্ঞান চর্চা এবং মানুষের বোঝার সুবিধার জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করেন। শুধু অনুবাদক হিসেবেই নয়, গিরিশচন্দ্র সেন ছিলেন একজন বহুমাত্রিক জ্ঞান সাধক। তিনি বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, ইতিহাস এবং ধর্মীয় বিষয় নিয়ে বহু গ্রন্থ রচনা ও অনুবাদ করেন। তার কাজের মাধ্যমে বাংলা ভাষাভাষী মানুষের কাছে নতুন এক জ্ঞান দিগন্ত উন্মোচিত হয়, যেখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং চিন্তাধারার প্রতি বোঝাপড়া ও সহনশীলতার বার্তা পাওয়া যায়। গিরিশচন্দ্র সেন শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একজন অগ্রদূত। তার জীবন আমাদের শেখায় জ্ঞান কোনো সীমার মধ্যে আবদ্ধ নয়। মানবতা এবং শিক্ষার জন্য কাজ করলে মানুষ সব পেরিয়েও স্মরণীয় হয়ে থাকে। আজ আমরা যে স্থানে আছি, এই নরসিংদী জেলাতেই রয়েছে তার স্মৃতি বিজড়িত এলাকা এবং ঐতিহাসিক উপস্থিতির চিহ্ন, যা আজও অনেক দর্শনার্থী এবং ইতিহাসপ্রেমী মানুষকে আকর্ষণ করে। প্রিয় দর্শক, ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। ইতিহাস কখনো কখনো মানুষের জীবন, কর্ম এবং অবদানের মধ্যে দিয়ে জীবন্ত হয়ে ওঠে। গিরিশচন্দ্র সেন সেই ইতিহাসেরই একটি জীবন্ত নাম। এখন আমরা এগিয়ে যাব নরসিংদীর আরেকটি গুরুত্বপূর্ণ স্থানের দিকে, যেখানে রয়েছে প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন, 3 গম্বুজ বিশিষ্ট একটি ঐতিহাসিক মসজিদ। চলুন দর্শক, এবার দেখে আসি সেই প্রাচীন মসজিদটি। প্রিয় দর্শক, নরসিংদী জেলার পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক পারুলিয়া শাহী মসজিদ বাংলাদেশের মুঘল আমলের স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। আজ আমি আপনাদের নিয়ে যাব এই প্রাচীন মসজিদের ইতিহাস, স্থাপত্য, ঐতিহ্য এবং গুরুত্বের গল্পে। নরসিংদী সদর থেকে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে পলাশ উপজেলার শান্ত ও সবুজে ঘেরা পারুলিয়া গ্রামে দাঁড়িয়ে আছে এই 3 গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক মসজিদ। স্থানীয়ভাবে এটি পারুলিয়া শাহী মসজিদ, পারুলিয়া দেওয়ান শরীফ মসজিদ অথবা নীল মসজিদ নামে পরিচিত। প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এটি এলাকার ধর্মীয়, সামাজিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ হয়ে আছে। ইতিহাস থেকে জানা যায় মসজিদটি মুঘল আমলে নির্মিত হয়। প্রবেশপথের শিলালিপি এবং স্থানীয় ইতিহাস অনুযায়ী অনেক গবেষকের মতে মসজিদটি 1128 হিজরি অর্থাৎ আনুমানিক 1716 থেকে 1719 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়। সেই সময় এই অঞ্চল মহেশ্বরদী নামে পরিচিত ছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা হিসেবে পরিচিত ছিল। দেওয়ান শরীফ খাঁ ছিলেন ঈসা খাঁর বংশধরদের একজন। তিনি ক্ষমতা ও সম্পদের চেয়ে ধর্মীয় জীবনকে বেশি গুরুত্ব দিতেন। জনশ্রুতি রয়েছে তিনি এবং তার স্ত্রী জয়নব বিবি ধর্মীয় কর্মকাণ্ডের জন্য একটি আশ্রম, ইবাদতের স্থান এবং এই মনোরম মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে তাদের দুজনেরই সমাধি মসজিদের পাশে নির্মিত হয়। আজও সেখানে দর্শনার্থীরা যান এবং ইতিহাসের স্মৃতি অনুভব করেন। মসজিদটির স্থাপত্য অত্যন্ত আকর্ষণীয়। এটি একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। মাঝের গম্বুজটি তুলনামূলক বড় এবং দুই পাশে রয়েছে আরো 2টি ছোট গম্বুজ। মোগল স্থাপত্যের বৈশিষ্ট্য অনুযায়ী মসজিদটির দেওয়াল বেশ পুরু। স্থানীয় বর্ণনায় জানা যায় প্রায় 5 ফুট পুরু দেওয়ালের উপর এই স্থাপনা নির্মিত হয়েছে। নির্মাণ কাজ ইট, চুন, সুরকি, পাথর এবং শক্তিশালী খিলান পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। এসব উপকরণের কারণে শত শত বছর পরেও মসজিদটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। মসজিদের পূর্ব পাশে রয়েছে প্রধান প্রবেশ মুখ। এখানে 3টি দরজা রয়েছে। উত্তর ও দক্ষিণ পাশে আরও একটি করে প্রবেশপথ আছে। ভিতরে নামাজ আদায়ের জন্য প্রশস্ত জায়গা রয়েছে। পশ্চিম দেওয়ালে রয়েছে মেহরাব, যা মুসল্লিদের কিবলার দিক নির্দেশ করে। মসজিদের নকশায় মুঘল শিল্প রীতির ছাপ স্পষ্টভাবে দেখা যায়। মসজিদের প্রাঙ্গণও বেশ আকর্ষণীয়। চারপাশে রয়েছে খোলা জায়গা, পুরনো পুকুর এবং ঐতিহাসিক পরিবেশ। জানা যায় মসজিদের আওতায় একসময় প্রায় 12 থেকে 20 বিঘা জমি ছিল। এখানে কয়েকটি পুকুর ঘাটও ছিল, যা স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহৃত হতো। মসজিদের উত্তর পূর্ব দিকে 2টি মিনার দেখা যায়,
যদিও বর্তমান মিনারগুলোর কিছু অংশ পরবর্তী সংস্কারের সময় নতুন করে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়, তবুও এগুলো মসজিদের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। দূর থেকে দেখলেও মসজিদটির 3টি গম্বুজ ও মিনার সহজেই নজর কাড়ে। মসজিদটির সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক ইতিহাস। স্থানীয় মানুষের মতে একসময় এখানে দেওয়ান শরীফ খাঁর কাচারি ঘর, নায়েবের ভবন এবং ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আলাদা স্থাপনা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব স্থাপনা ধ্বংস হয়ে যায়। বিশেষ করে 19 শতকের শেষ ভাগ এবং 20 শতকের শুরুতে বড় ভূমিকম্পে অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। 1904 সালে একটি শক্তিশালী ভূমিকম্পে মসজিদের ছাদে ফাটল দেখা দেয় এবং আশেপাশের কিছু ভবন ধ্বংস হয়ে যায় বলে জানা যায়। এরপর বিভিন্ন সময় মসজিদটি সংস্কার করা হয়েছে। স্থানীয় মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি এবং সমাজের বিভিন্ন ব্যক্তি মিলে মসজিদটির সংরক্ষণে ভূমিকা রেখেছেন। সংস্কারের ফলে আজও ঐতিহাসিক এই স্থাপনাটি ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে এবং প্রতিদিন এখানে নামাজ আদায় করা হয়। পারুলিয়া শাহী মসজিদের আরেকটি বিশেষ দিক হলো এর শিলালিপি। মসজিদের প্রবেশপথে ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। এই শিলালিপি থেকে মসজিদের নির্মাণকাল এবং নির্মাতার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। ইতিহাস গবেষকদের কাছে এটি একটি মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয়। এই মসজিদের গুরুত্ব শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিকও। এটি নরসিংদী জেলার অন্যতম প্রাচীন স্থাপনা। মোগল আমলের স্থাপত্য শৈলী, স্থানীয় ইতিহাস, দেওয়ান শরীফ খাঁ ও জয়নিব বিবির স্মৃতি এবং আঞ্চলিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটি আজও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। যারা মসজিদটি দেখতে যেতে চান তারা ঢাকা থেকে নরসিংদী অথবা পলাশের দিকে সড়ক পথে যেতে পারেন। পলাশ উপজেলা থেকে স্থানীয় যানবাহনের সহজেই পারুলিয়া গ্রামে পৌঁছানো যায়। গ্রামের শান্ত পরিবেশ, পুরনো পুকুর, সবুজ প্রকৃতি এবং ঐতিহাসিক স্থাপনা একসঙ্গে দর্শনার্থীদের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা তৈরি করে। আজও শত শত মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। আর পাশাপাশি ইতিহাস প্রেমী, গবেষক, পর্যটক এবং স্থাপত্য অনুরাগীরাও নিয়মিত এখানে ভ্রমণ করেন। 3 শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আমাদের অতীত ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। পারুলিয়া শাহী মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এটি আমাদের জানায় কিভাবে মোগল আমলের মানুষ ধর্মীয় চেতনা, শিল্প, স্থাপত্য এবং সমাজ ব্যবস্থাকে একসঙ্গে ধারণ করেছিল। সময়ের অনেক ঝড় ঝাপটা পেরিয়েও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদ নরসিংদীর গর্ব, বাংলাদেশের গর্ব এবং আমাদের ঐতিহ্যের এক উজ্জ্বল স্মারক। প্রিয় দর্শক, নরসিংদীর ইতিহাসের পাতায় এমন কিছু স্থাপনা রয়েছে যেগুলো শুধু একটি ভবন নয়, বরং একটি যুগের গল্প বহন করে। তেমনই একটি স্থাপনা হলো লক্ষণ শাহ জমিদার বাড়ি, যা আজ অধিক পরিচিত উকিল বাড়ি নামে। নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক বাড়িটি একসময় ছিল এলাকার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারের আবাসস্থল। ধারণা করা হয় 19 শতাব্দীর শেষ ভাগ থেকে 20 শতাব্দীর শুরুর দিকে লক্ষণ সাহা এই বাড়ির মূল অংশ নির্মাণ করেন। যদিও সুনির্দিষ্ট নির্মাণ সাল নিয়ে নির্ভরযোগ্য কোনো সরকারি শিলালিপি বা দলিল বর্তমানে পাওয়া যায় না, তবে স্থানীয় ইতিহাস এবং পারিবারিক সূত্রে জানা যায় এটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো একটি স্থাপনা। লক্ষণ সাহা ছিলেন এই অঞ্চলের একজন প্রভাবশালী জমিদার। তার নামেই এই জমিদার বাড়ির পরিচিতি গড়ে ওঠে। পরবর্তীতে তার উত্তরসূরিরা এখানে বসবাস করেন এবং জমিদারি কার্যক্রম পরিচালনা করেন। জমিদার পরিবারের সামাজিক প্রভাব, অর্থনৈতিক শক্তি এবং এলাকার মানুষের সঙ্গে তাদের সম্পর্ক এই বাড়িকে স্থানীয় ইতিহাসে একটি বিশেষ অবস্থান এনে দেয়। বাড়িটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল পোড়ামাটির ইট, চুন, সুরকি, বালু এবং কাঠ। সেই সময় আধুনিক রড সিমেন্টের ব্যবহার ছিল না বললেই চলে। তবুও দক্ষ কারিগরদের হাতে তৈরি হওয়া ভবনটি দীর্ঘ সময় ধরে টিকে আছে। বাড়ির দেওয়ালগুলো ছিল অত্যন্ত পুরু, খিলানযুক্ত দরজা, লম্বা বারান্দা এবং উঁচু ছাদ ছিল এর অন্যতম বৈশিষ্ট্য। একসময় পুরো প্রাঙ্গণ জুড়ে ছিল একাধিক ভবন, খোলা উঠান, অতিথিশালা, গুদাম ঘর এবং কর্মচারীদের থাকার ব্যবস্থা। বর্তমানে অনেক অংশ হারিয়ে গেলেও মূল ভবনের বেশ কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে। পুরনো দেয়ালের দিকে তাকালে সহজেই বোঝা যায় এটি কোনো সাধারণ বাড়ি ছিল না। দেশভাগের পর জমিদারি ব্যবস্থার পতন শুরু হলে এই পরিবারের প্রভাবও কমতে থাকে। ধীরে ধীরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে চলে যান, অনেকেই দেশ ছেড়ে ভারতে চলে যান। ফলে বাড়িটি আগের মতো আর ব্যবহৃত হতে থাকে না। দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকায় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
পরবর্তীতে জমিদার পরিবারের উত্তরসূরি বৌদ্ধ নারায়ণ সাহা এই সম্পত্তি বিক্রি করে দেন একজন আইনজীবীর কাছে। স্থানীয় মানুষের ভাষ্যমতে ওই আইনজীবীর নাম আহমদ আলী। তিনি পেশায় ছিলেন উকিল। সেই থেকেই ধীরে ধীরে লক্ষণ শাহ জমিদার বাড়ি পরিচিত পায় উকিল বাড়ি নামে। বর্তমানে অধিকাংশ মানুষ এই নামেই স্থানটিকে চেনে। এক সময় যে বাড়িতে জমিদার পরিবারের কোলাহল ছিল, কর্মচারীদের আনাগোনা ছিল, অতিথিদের ভিড় ছিল, আর সেখানে নীরবতা। পুরনো দেওয়ালের গায়ে জন্মেছে লতাপাতা, অনেক জায়গায় প্লাস্টার খসে পড়েছে, কিছু অংশ ভেঙে গেছে, তবে এখনও ভবনের সৌন্দর্য এবং স্থাপত্যের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। স্থানীয়দের মতে একসময় বাড়ির চারপাশে আরও অনেক স্থাপনা ছিল। কিছু ভবন, আলাদা রান্নাঘর, কর্মচারীদের থাকার ঘর এবং বিভিন্ন আনুষঙ্গিক স্থাপনা সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে। বর্তমানে যতটুকু অবশিষ্ট আছে সেটাই অতীতের স্মৃতি বহন করছে। বাড়ির চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম। চারদিকে গ্রামীণ প্রকৃতি, বড় বড় গাছ, খোলা মাঠ এবং প্রান্ত পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে বিকেলের আলো যখন পুরনো দেওয়ালের উপর পড়ে, তখন বাড়িটির সৌন্দর্য অন্য মাত্রা পায়। ইতিহাস প্রেমী এবং আলোকচিত্রদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। বর্তমানে বাড়িটি প্রত্নতাত্ত্বিকভাবে সংরক্ষিত নয়, তবে স্থানীয় মানুষ এটিকে ঐতিহ্যের অংশ হিসেবে দেখেন। তাই এখনো অনেক দর্শনার্থী এখানে আসেন, কেউ ইতিহাস জানতে, কেউ ছবি তুলতে, আবার কেউ শুধুই পুরনো দিনের পরিবেশ অনুভব করতে। ঢাকা থেকে আসতে চাইলে প্রথমে নরসিংদী অথবা পলাশে পৌঁছাতে হবে। এরপর স্থানীয় যানবাহনে ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা গ্রামে সহজেই পৌঁছানো যায়। যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো হওয়ায় অল্প সময়ে এই ঐতিহাসিক স্থাপনাটি ঘুরে দেখা সম্ভব। লক্ষণ শাহর জমিদার বাড়ি বা উকিল বাড়ি আমাদের মনে করিয়ে দেয়, সময়ের সঙ্গে মানুষের ক্ষমতা, সম্পদ এবং প্রভাব হারিয়ে যেতে পারে, কিন্তু ইতিহাস থেকে যায়। শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই বাড়ি আজও অতীতের গল্প শোনায়। প্রতিটি দেওয়াল, প্রতিটি খিলান আর প্রতিটি ভাঙ্গা ইট যেন ইতিহাসের একটি নীরব সাক্ষী। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ ভ্রমণে আমরা ঘুরে দেখলাম ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, ধর্মীয় স্থাপনা এবং আধুনিক বিনোদনের এক অসাধারণ মিশ্রণ। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জেলা নরসিংদীর এমন কিছু স্থান আমরা দেখেছি যেগুলো শুধু পর্যটন কেন্দ্র নয়, বরং আমাদের ইতিহাস ও সংস্কৃতির মূল্যবান সম্পদ। আমাদের যাত্রা শুরু হয়েছিল নরসিংদী শহর থেকে। তারপর আমরা চলে গিয়েছিলাম প্রাচীন সভ্যতার নিদর্শন ওয়ারী বটেশ্বরে। প্রায় 2500 বছরের পুরনো এই প্রত্নতাত্ত্বিক স্থান আমাদের পরিচয় করিয়ে দিয়েছে বাংলার প্রাচীন নগর সভ্যতার সঙ্গে। এরপর আমরা গিয়েছিলাম বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ কোরআন অনুবাদক, সাংবাদিক ও সমাজ সংস্কারক গিরিশচন্দ্র সেনের স্মৃতিবিজড়িত বাড়িতে। সেখানে আমরা জেনেছি একজন মানুষের জ্ঞান চর্চা কিভাবে পুরো জাতির ইতিহাসে স্থান করে নিতে পারে। সেখান থেকে আমরা পৌঁছেছিলাম পারুলিয়ার ঐতিহাসিক 3 গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদে। মুঘল আমলের এই স্থাপনাটি শত শত বছর ধরে ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্য বহন করে চলেছে। এরপর আমরা দেখিয়েছি লক্ষণ শাহর জমিদার বাড়ি, যা বর্তমানে উকিল বাড়ি নামে পরিচিত। এক সময়ের জমিদারি ঐশ্বর্য, ক্ষমতা এবং সামাজিক প্রভাবের নিঃশব্দ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই ভবন। ইতিহাসের আবহ থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম ড্রিম হলিডে পার্ক, যেখানে রয়েছে আধুনিক বিনোদন, রোমাঞ্চকর রাইড, ওয়াটার পার্ক এবং পরিবার নিয়ে আনন্দময় সময় কাটানোর অসংখ্য সুযোগ। ঢাকা থেকে আসতে চাইলে বাস, ট্রেন কিংবা ব্যক্তিগত গাড়ি সব ধরনের যোগাযোগ ব্যবস্থাই রয়েছে। ঢাকা থেকে নরসিংদী পৌঁছাতে সাধারণত 1.5 থেকে 2 ঘন্টার বেশি সময় লাগে না। ফলে সপ্তাহের একদিনের ভ্রমণের জন্য নরসিংদী হতে পারে একটি চমৎকার গন্তব্য। নরসিংদীর সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে একই সঙ্গে ইতিহাস, প্রত্নতত্ত্ব, ধর্মীয় ঐতিহ্য, জমিদার সংস্কৃতি এবং আধুনিক বিনোদনের স্বাদ পাওয়া যায়। খুব কম জেলাতেই একসঙ্গে এত বৈচিত্র্য দেখা যায়। আজকের এই ভ্রমণে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি নরসিংদীর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন এবং ভবিষ্যতে নিজেরাও এই জায়গাগুলো ঘুরে দেখার আগ্রহ অনুভব করছেন। এই ধরনের ইতিহাস, প্রত্নতত্ত্ব, ঐতিহ্য এবং ভ্রমণ ভিত্তিক আরও ডকুমেন্টারি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা হয়ে উঠবে। খুব শীঘ্রই আমরা হাজির হব বাংলাদেশের আরেকটি জেলার ইতিহাস, সংস্কৃতি এবং দর্শনীয় স্থান নিয়ে নতুন একটি ভ্রমণ ডকুমেন্টারি নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।